হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3 আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে বায়োমলিকিউলস বা জীব অণু সমূহ। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ভালো চ্যাপ্টার, এবং এখান থেকে আমাদের টোটাল 5 মার্কস আমাদের ওয়েটেজ দেওয়া আছে, বা এখান থেকে 5 নাম্বার আমাদের আসবে। তো প্রথমে আমরা দেখব যে বায়োমলিকিউলস বা জীব অণু, যেটা আমরা হেডিং করেছি, তো কাকে বলে, বায়োমলিকিউলস কাকে বলে। তো বায়োমলিকিউলস হচ্ছে এমন এক ধরনের জটিল রাসায়নিক যৌগ যারা কোনো সজীব বস্তু গঠন করতে, তাদের বেঁচে থাকতে এবং তাদের বংশবৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ এই যে আমরা প্রাণীরা বা উদ্ভিদেরা যারা সজীব বস্তু, এই যে আমরা বেঁচে রয়েছি আমাদের জীবন ধারণের জন্য, বায়োমলিকিউলসের কিন্তু গুরুত্ব খুবই, এবং বংশ বিস্তারের জন্য কিন্তু বায়োমলিকিউলসের গুরুত্ব রয়েছে। তাহলে এই ডেফিনেশনটা আমরা সহজেই এখানে একটু লিখে রাখতে পারি নিজেদের সুবিধার জন্য, যে সমস্ত জটিল রাসায়নিক যৌগ কোনো সজীব বস্তু গঠন, কোনো সজীব বস্তু গঠন, তাদের বেঁচে থাকা এবং তাদের বংশবৃদ্ধিতে সাহায্য করে, তাদের বায়োমলিকিউলস বা জীব অণু সমূহ বলে। এই হচ্ছে আমার ডেফিনেশন। যেমন জীব অণুসমূহ আমরা কাদেরকে বলবো, উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি যেমন কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, যেটাকে আমরা খাবার হিসেবে গ্রহণ করি। এছাড়াও প্রোটিন, যেটা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, এবং নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ আরএনএর কথা বলা হচ্ছে। এছাড়াও এই নিউক্লিক অ্যাসিডের সাথে সাথে ভিটামিন ইত্যাদি, এরা হচ্ছে আমাদের বায়োমলিকিউলস বা জীব অণু সমূহের মধ্যে পড়ছে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। কার্বোহাইড্রেটের পর আমরা প্রোটিন পড়ব, প্রোটিনের পর নিউক্লিক অ্যাসিড পড়ব, অবশেষে ভিটামিন পড়ব, তাহলে আমার চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে হেডিং করি কার্বোহাইড্রেট। অর্থাৎ আমরা দেখব যে কার্বোহাইড্রেট যৌগ কাদের বলে, এই কার্বোহাইড্রেট যৌগ আমাদের কি করে তৈরি হয়, সেই ব্যাপারগুলো সম্পর্কে আমরা এবার ডিটেলসে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই দেখব যে কার্বোহাইড্রেটের গঠনটা কেমন হয়, সেই জায়গাটা সম্পর্কে আমরা এবার ডিসকাশন করব। তো দেখো, কার্বোহাইড্রেট হওয়ার জন্য যে আমার প্রথম শর্ত, সেটা হচ্ছে একাধিক হাইড্রক্সিল মূলক থাকতে হবে। হাইড্রক্সিল মূলক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে OH গ্রুপ, অর্থাৎ একাধিক OH গ্রুপ থাকতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন। 2 নাম্বার অ্যালডিহাইড হতে হবে, অর্থাৎ আমার এই CHO গ্রুপ থাকতে হবে, কিংবা কিটোন হতে হবে, অর্থাৎ আমার CO গ্রুপ থাকতে হবে। তার মানে আমার হয় অ্যালডিহাইড হবে, না হলে কিটোন হবে। এরাই হচ্ছে কার্বোহাইড্রেট। তবে অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ থাকলেই হবে না, তার সাথে আমার একের অধিক OH গ্রুপ থাকতে হবে, তবেই সেটাকে আমি কার্বোহাইড্রেট বলতে পারবো। তাহলে ডেফিনেশনটা যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা এভাবে লিখব যে একাধিক, তার মানে একের বেশি হাইড্রক্সিল মূলক, এটাকে যদি আমরা বানান করে লিখি, একাধিক হাইড্রক্সিল মূলক, যেটাকে আমরা OH গ্রুপ দ্বারা চিহ্নিত করি, একাধিক হাইড্রক্সিল মূলক সম্পন্ন অ্যালডিহাইড
যে অ্যালডিহাইড গ্রুপের সংকেত হচ্ছে এরকম সি ডবল বন্ড ও এইচ অ্যালডিহাইড, বা কিটোন, যে কিটোনটাকে লেখা হয় আমাদের সি ডবল বন্ড ও, ঠিক আছে, সম্পন্ন বা সমূহকে, তাহলে একাধিক হাইড্রক্সিল মূলক সম্পন্ন অ্যালডিহাইড বা কিটোন সমূহকে আমাদের কি বলে? কার্বোহাইড্রেট বলে। কার্বোহাইড্রেট বলে, জাস্ট আমরা এটা খেয়াল রাখলেই হবে। সংজ্ঞাটাকে একটু এক্সপ্লেন করা যায় এভাবে, যে যদি আমার এমন কিছু গ্রুপ থাকে বা এমন কিছু যৌগ থাকে যাদের আদ্র বিশ্লেষণ করলেও আমরা এই গ্রুপগুলো পাবো, তাদেরকেও আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো। তাহলে প্যারা চেঞ্জ করে আমরা জাস্ট এটা লিখে রাখতে পারি যে যে সমস্ত যৌগের আদ্র বিশ্লেষণের ফলে, ঠিক আছে, একাধিক হাইড্রক্সিল মূলক যুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়, তাদেরও কার্বোহাইড্রেট বলে। তাহলে এই হচ্ছে আমার কার্বোহাইড্রেটের ডেফিনেশন, যেখানে আমার অ্যালডিহাইড গ্রুপ থাকবে বা কিটোন গ্রুপ থাকবে, দুটো গ্রুপ একসাথে কখনোই থাকবে না, এবং তার সাথে আমার একাধিক ওইচ গ্রুপ থাকবে, সেটাকে আমরা বলবো কি? কার্বোহাইড্রেট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। তাহলে আমাদের নেক্সট যে হেডিংটা আমরা এখানে লিখব সেটা হচ্ছে এরকম, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। তো কার্বোহাইড্রেটকে আমরা দেখব যে বেশ কতগুলো টপিকের ভিত্তিতে এদের শ্রেণীবিভাগটা করা যায়। সেই টপিকগুলো যদি আমরা আলোচনা করি, সেই টপিকগুলো হচ্ছে আমাদের এরকম। সবথেকে প্রথম শ্রেণীবিভাগটা আমরা করতে পারি এদের স্বাদের ভিত্তিতে, এবং সেখানে আমরা লিখব কার্বোহাইড্রেটকে জাস্ট দুটো পার্টে ভাগ করা যায় স্বাদের ভিত্তিতে। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে শর্করা এবং অশর্করা। তো কার্বোহাইড্রেটের স্বাদের ভিত্তিতে দুটো ভাগ, আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে আমার তিনটে ভাগ, এবং বিজারণ ধর্মের ভিত্তিতেও আমার দুটো ভাগ আমাদের রয়েছে। তাহলে এটাকে যদি আমরা একটা ছকের ভিত্তিতে আমরা যদি ভাগ করি যে কার্বোহাইড্রেটকে মূলত ক প্রকারে ভাগ করা যায়, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কার্বোহাইড্রেটকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়, মূলত দুটি ভাগে ভাগ করা যায়। কার্বোহাইড্রেটকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। তো ব্যাপার হচ্ছে যে কী কী ভাগ। তো প্রথম যে ভাগটা সেটা হচ্ছে শর্করা। প্রথম ভাগটা হচ্ছে আমার শর্করা। তাহলে এক নম্বর আমি লিখতে পারি এখানে শর্করা, অর্থাৎ প্রথমটা আমি লিখলাম শর্করা, বা হচ্ছে আমার সুগার। প্রথম ভাগটা আমার শর্করা, বা আমি লিখতে পারি সুগার, ঠিক আছে। তো শর্করা বা সুগার কাদেরকে বলা হয়? যে সমস্ত কার্বোহাইড্রেট স্বাদে মিষ্টি তাদেরকে বলা হয়ে থাকে সুগার বা শর্করা। যেমন যদি আমরা উদাহরণ দিই, এর মধ্যে আমাদের উদাহরণ হিসেবে পড়বে সমস্ত মনোস্যাকারাইড। এটা আমরা লিখব যে সমস্ত মনোস্যাকারাইড এবং
সমস্ত অলিগোস্যাকারাইড হলো এর অন্তর্ভুক্ত। তার মানে আমরা বলতে পারি যে যারা মনোস্যাকারাইড এবং যারা অলিগোস্যাকারাইড তাদেরকে আমরা কি বলতে পারবো, শর্করা বা সুগার আমরা বলতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম ভাগ, যে শর্করা বা সুগার আমরা কাদেরকে বলবো, যে সমস্ত মনোস্যাকারাইড এবং সমস্ত অলিগোস্যাকারাইড হচ্ছে আমার সুগার বা শর্করার অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে অশর্করা, মানে হচ্ছে নন সুগার। তাহলে আমি এখানে 2 নম্বর পয়েন্ট করতে পারি অশর্করা বা নন সুগার। তার মানে অশর্করা বা নন সুগার আমরা তাদেরকেই বলবো যারা স্বাদে মিষ্টি নয়, তাদেরকে আমরা অশর্করা বা নন সুগার আমরা বলবো, যারা স্বাদে মিষ্টি নয়। যেমন কি স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এইগুলো দেখা যায় যে স্বাদে কিন্তু মিষ্টি প্রকৃতির হয় না। ঠিক আছে, তাহলে অশর্করার ক্ষেত্রে আমাদের উদাহরণটা হবে সমস্ত পলিস্যাকারাইড হলো এর অন্তর্ভুক্ত। তাহলে এর ডেফিনেশনটা যখন আমরা লিখব, বা জাস্ট আমরা এটা লিখব যে সমস্ত পলিস্যাকারাইড হলো এর অন্তর্ভুক্ত। এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন এলো যে এই যে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড আমি বারবার ব্যবহার করলাম, এরা কারা? তো এরা হচ্ছে, যদি আমরা শর্করাকে আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে ভাগ করি তাহলে আমরা এগুলো পাবো। তার মানে আমরা এখানে লিখতে পারি এরকম যে কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে 3টি ভাগে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা এবার লিখব যে কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। 3টি ভাগে ভাগ করা যায়। আর্দ্র বিশ্লেষণ মানেটা কি? আর্দ্র বিশ্লেষণ মানেটা হচ্ছে জল যোগ করতে হবে। কার্বোহাইড্রেটের সাথে যদি আমি জল যোগ করি তাহলে কার্বোহাইড্রেটটা দেখা যাবে 2 বা 3টে বা 4টে পার্টে ভেঙে যাচ্ছে। এই যে বিভাজন, এটা কি বলা হচ্ছে আমাদের আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে শ্রেণীবিভাগ। কি কি ভাগ আমাদের রয়েছে? 1 নম্বর যে ভাগটা এর ভিত্তিতে আমরা পাবো সেটা হচ্ছে মনোস্যাকারাইড। প্রথম ভাগটাই হয়ে গেল আমাদের মনোস্যাকারাইড। এখন প্রশ্ন হচ্ছে মনোস্যাকারাইড কাকে বলে? যে সমস্ত কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে আর ভাঙা যায় না, ঠিক আছে, তাদেরকে আমরা বলবো মনোস্যাকারাইড। তার মানে মনোস্যাকারাইড হচ্ছে তারাই যে সমস্ত কার্বোহাইড্রেটগুলো যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে সেটা কিন্তু আর ভাঙা যাবে না, অর্থাৎ সেটা প্রথমে যেমন আছে জল যোগ করলেও তেমনই থেকে যাবে। অর্থাৎ এদের আর্দ্র বিশ্লেষণের ফলে আমাদের আর কোনো কিছু ভাঙা যায় না, তাই নামটাই হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে আমরা জাস্ট এখানে উদাহরণগুলো এখানে লিখে রাখতে পারি যে কারা মনোস্যাকারাইডের অন্তর্ভুক্ত। আমরা এখানে উদাহরণ হিসাবে লিখতেই পারি যে গ্লুকোজ মনোস্যাকারাইডের উদাহরণ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, কমা দিয়ে অ্যারাবিনোজ ইত্যাদি। আমার আরও অনেক রয়েছে, এগুলো ছাড়াও আমার আরও অনেক রয়েছে। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই কটা উদাহরণই আমরা খেয়াল রাখব। 2 নম্বর হচ্ছে অলিগোস্যাকারাইড। 2 নম্বর
অলিগোস্যাকারাইড। তো 2 নম্বর পয়েন্ট আমি করলাম অলিগোস্যাকারাইড। এখন ব্যাপার হচ্ছে অলিগোস্যাকারাইড কাকে বলে। তো এখানে আমরা ডেফিনেশন যেটা লিখব সেটা হচ্ছে এরকম, যে সমস্ত স্যাকারাইডকে বা কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে 2 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকেই বলা হয় অলিগোস্যাকারাইড। তাহলে আমরা ডেফিনেশনটাতে এটা লিখতেই পারি যে এদের আর্দ্র বিশ্লেষণের ফলে, অর্থাৎ যদি আমরা অলিগোস্যাকারাইডের আর্দ্র বিশ্লেষণ করি তাহলে 2 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায়। 2 থেকে 10টি। ঠিক আছে, এর ভাগ আছে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা করে করে আমরা 10 অবধি যেতে পারবো। তো এই ভাগগুলো আমরা একটু পরে লিখছি এবং তার এক্সাম্পলগুলো আমরা একটু পরে ছক আকারে সেটা লিখে নেব। তাহলে জাস্ট আমরা এখন শ্রেণী বিভাগটা কমপ্লিট করে নিই। 3 নম্বরে হচ্ছে আমাদের পলিস্যাকারাইড। 3 নম্বর পলিস্যাকারাইড। তার মানে আমরা নামটা দেখেই বুঝতে পারছি যে এদের আর্দ্র বিশ্লেষণের ফলে আমার কিন্তু 10-এর বেশি মনোস্যাকারাইড উৎপন্ন হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এদের আর্দ্র বিশ্লেষণের ফলে, অর্থাৎ পলিস্যাকারাইডের আর্দ্র বিশ্লেষণের ফলে 10-এর অধিক, তার মানে 10-এর বেশি মনোস্যাকারাইড পাওয়া যায়। তার মানে আমার দাঁড়ালো যে পলিস্যাকারাইডের আর্দ্র বিশ্লেষণ আমি যদি করি তাহলে আমার 10-এর বেশি মনোস্যাকারাইড পাওয়া যাবে। ঠিক আছে, উদাহরণগুলো আমরা পরে আসছি। আমরা এবার আরেকটা পয়েন্ট আমরা লিখে রাখবো এখানে, সেটা হচ্ছে বিজারণ ধর্মের ভিত্তিতেও একে 2 ভাগে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে? বিজারণ ধর্মের ভিত্তিতে। তাহলে আমাদের নেক্সট যে হেডিংটা এবার হবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেটকে বিজারণ ধর্মের ভিত্তিতে। তাহলে এবার আমরা এখানে লিখব যে কার্বোহাইড্রেটকে বিজারণ ধর্মের ভিত্তিতে মূলত দুই ভাগে ভাগ করা যায়। তো প্রথম যে ভাগটা, 1 নাম্বার যে ভাগটা, সেটাকে আমরা লিখব বিজারক শর্করা। বিজারক শর্করা, এর ইংলিশ নামটা হচ্ছে রিডিউসিং সুগার। তো কাকে বলে বিজারক শর্করা? যে সমস্ত শর্করা ফেলিং দ্রবণ, টলেন্স বিকারক, বেনেডিক্ট দ্রবণ এদেরকে বিজারিত করতে পারে তাদেরকেই বলা হয় বিজারক শর্করা। তার মানে বিজারক শর্করার ডেফিনেশন হিসেবে আমরা এখানে লিখে রাখতে পারি নিজেদের সুবিধার জন্য যে সমস্ত শর্করা, তাহলে আমরা এখানে প্রথমটাতে লিখি যে সমস্ত শর্করা বা এখানে আমাদের কার্বোহাইড্রেটের কথা বলা হচ্ছে, বা এখানে কার্বোহাইড্রেটও লিখতে পারি আমরা, যে সমস্ত কার্বোহাইড্রেট ফেলিং দ্রবণ বা বেনেডিক্ট দ্রবণ বা টলেন্স
বিকারককে বিজারিত করতে পারে তাদের বিজারক শর্করা বলে। এই হচ্ছে আমার ডেফিনেশন। উদাহরণ কি হবে? সমস্ত মনোস্যাকারাইড, তাহলে উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি যেমন সমস্ত মনোস্যাকারাইড এবং কিছু ডাইস্যাকারাইড হলো এর অন্তর্ভুক্ত। বেশ ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে ব্যাপারটা। এইবার কারদেরকে বিজারক শর্করা আমরা বলবো, মানে কারা এই বিজারণ ঘটনা ঘটাতে পারবে। তো এটার জন্য আমরা লিখে রাখতে পারি যে সমস্ত কার্বোহাইড্রেটের মুক্ত মানে ফ্রি অ্যালডিহাইড মানে CHO গ্রুপ বা কিটোন গ্রুপ থাকে বা কিটোন গ্রুপ থাকে তারাই হলো বিজারক শর্করা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তারাই হলো বিজারক শর্করা। তার মানে ব্যাপারটা আমার দাঁড়ালো যে যাদের আমার অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপটা মুক্ত অবস্থাতে থাকবে তারাই ফেলিং দ্রবণ, টলেন্স, বেনেডিক্ট এদেরকে বিচারিত করতে পারবে এবং তাদেরকেই আমরা একমাত্র বলতে পারবো যে তারাই হচ্ছে আমার বিজারক শর্করা। 2 নম্বর ভাগ আমরা যেটা লিখব সেটা হচ্ছে অবিজারক শর্করা। ব্র্যাকেটে আমরা এটা লিখে রাখবো নন রিডিউসিং সুগার। অর্থাৎ যে সমস্ত শর্করা বা যে সমস্ত কার্বোহাইড্রেট আমার এই বিজারণটা ঘটাতে পারবে না, অর্থাৎ কাকে কাকে বিজারণ ঘটাতে পারবে না? ফেলিং দ্রবণ, টলেন্স এদেরকে বিজারণ ঘটাতে পারবে না, বেনেডিক্ট দ্রবণ, তাদেরকে আমরা অবিজারক শর্করা বলবো। তাহলে ডেফিনেশনটা তো আমার একই রকম টাইপের হবে, ডেফিনেশনটা আমার লেখার দরকার নেই। আমি এখানে জাস্ট শুধুমাত্র উত্তরটা লিখে রাখবো, মানে অ্যান্সারটা লিখে রাখবো, উদাহরণটা, যে সমস্ত পলিস্যাকারাইড এবং কিছু ডাইস্যাকারাইড হলো এর অন্তর্ভুক্ত। তার মানে ব্যাপারটা আমার দাঁড়ালো যে মনোস্যাকারাইডগুলো হলো বিজারক শর্করা, পলিস্যাকারাইডগুলো হলো অবিজারক শর্করা এবং কিছু ডাইস্যাকারাইড আছে, মানে ডাইস্যাকারাইডের মধ্যে কিছু বিজারক কিছু অবিজারক। এই হলো আমার ব্যাপার। তো এদের ক্ষেত্রে অবশ্যই মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না। তাহলে আমরা এটাও এখানে লিখে রাখবো যে এদের ক্ষেত্রে মুক্ত মানে হচ্ছে ফ্রি অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না। কাদের ক্ষেত্রে? অবিজারক শর্করার ক্ষেত্রে। তো এখন আমরা যদি একটা চার্ট দেখি বা চার্টের সাহায্যে এটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে আমার দাঁড়াবে এরকম যে সব থেকে মিডিল আমি লিখলাম কার্বোহাইড্রেট
কারণ আমি কার্বোহাইড্রেটটার ভাগ করছি, মিডিল আমি এটাকে রাখলাম, কার্বোহাইড্রেটটাকে এর শ্রেণীবিভাগ আমরা করছি এখানে। এবং এটাকে যদি আমরা প্রথমেই আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে যে শ্রেণীবিভাগটা আমার হয়েছে সেই শ্রেণীবিভাগটাকে পড়ার চেষ্টা করি, তাহলে আমার দেখো এরকম দাঁড়াবে ব্যাপারটা, যে এটাকে আমরা যদি ভাগ করতে চাই, তাহলে বাঁ দিক ডান দিকে যদি আমি প্রথম ভাগটা আমি আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে করি, তাহলে আমি এখানে প্রথমেই লিখব মনোস্যাকারাইড, ভেরি সিম্পল। আমি মিডিলটাতে লিখব অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। আর আমি শেষ কালটাতে লিখব পলিস্যাকারাইড। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এইবার আমি মনোস্যাকারাইডের এক্সাম্পলগুলোকে টানবো। তাহলে মনোস্যাকারাইডের এক্সাম্পলগুলো যখন আমি টানবো, তখন আমি এখানে যে উদাহরণগুলো লিখব সেগুলো হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, অ্যারাবিনোজ, এইগুলো। তাহলে আমার এখানে যে উদাহরণগুলো হবে, সব থেকে প্রথমে মনোস্যাকারাইডের উদাহরণগুলো আমি এখানে লিখে লিখে যাব। 1 নম্বরে আমি যদি লিখি গ্লুকোজ, 2 নম্বর উদাহরণ আমি লিখলাম ফ্রুক্টোজ, 3 নম্বরে আমি লিখলাম রাইবোজ, আর 4 নম্বর আমি লিখলাম অ্যারাবিনোজ। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এইবার এই যে অলিস্যাকারাইডটা আমার রয়েছে, সেই অলিস্যাকারাইডটাকে আবার ভাগ করা যায় 10টা ভাগে, মানে অনেক কটা ভাগে, 9টা ভাগে ভাগ করা যায়। তো তার মধ্যে সবগুলো আমাদের ইম্পর্ট্যান্ট নয়, এর মধ্যে যেগুলো আমাদের ইম্পর্ট্যান্ট সেইগুলোকেই আমরা পরপর মার্ক করে করে লিখব। সেটা যদি আমরা লিখি, সেটা আমাদের দাঁড়াবে এরকম, এতটা অবধি করলাম। সব থেকে প্রথমেই আমরা যেটা এখানে লিখব সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে এখানে আমরা লিখব ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের অন্তর্ভুক্ত আমাদের যে সমস্ত উদাহরণগুলো দাঁড়াবে তারা কারা কারা? সুক্রোজ, ল্যাকটোজ এবং মল্টোজ। তাহলে আমি এখানে উদাহরণস্বরূপ যেগুলো লিখব সেটা হচ্ছে, সব থেকে প্রথমেই আমি যেটা লিখব সেটা হচ্ছে সুক্রোজ, এরপর আমি লিখব ল্যাকটোজ এবং মল্টোজ। সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। তাহলে আমি এখানে যে উদাহরণগুলো লিখলাম, একটা হলো আমার সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, এগুলো সবই হলো আমার কিসের উদাহরণ? ডাইস্যাকারাইডের উদাহরণ। এরপর আমরা যদি পরের পার্টটাতে চলে আসি, মানে ডাইস্যাকারাইডের পর হচ্ছে ট্রাইস্যাকারাইড, তাহলে আমি এখানে লিখতেই পারি ডাইস্যাকারাইডের পর এটা হচ্ছে আমার ট্রাইস্যাকারাইড। আমি বুঝতেই পারছি যে ট্রাইস্যাকারাইড লিখেছি মানে আমার এখানে আর্দ্র বিশ্লেষণের ফলে কটা আমার মনোস্যাকারাইড তৈরি হবে? 3টে মনোস্যাকারাইড আমার এখানে তৈরি হবে। অর্থাৎ এইটার ক্ষেত্রে, ট্রাইস্যাকারাইডের ক্ষেত্রে আমি এখানে এর উদাহরণ হিসেবে লিখে রাখলাম, যেটা উদাহরণের সেটা হচ্ছে র্যাফিনোজ। তাহলে ট্রাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে র্যাফিনোজ, এটাকে আমি ক্লিয়ার করলাম। বেশ, এটাকে আমি আদার্স একটা কালিতে লিখে রাখতে পারি, এটাতে লিখে রাখছি র্যাফিনোজ। আশা করি ব্যাপারটা আমাদের ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এই দাগটাকে যদি আমরা আরেকটু বাড়াই, তাহলে আমাদের পরের যে ভাগটা হবে সেটা হচ্ছে আমার টেট্রাস্যাকারাইড। তাহলে টেট্রাস্যাকারাইড,
তাহলে টেট্রাস্যাকারাইডটা যখন আমরা করব তখন আমরা বুঝতেই পারছি যে টেট্রাস্যাকারাইড মানে আমার যে শ্রেণীবিভাগটা হবে সেখানে আমার কটা ভাগ হবে, 4টে ভাগ হবে, অর্থাৎ 4টে মনোস্যাকারাইড পাওয়া যাবে। তাহলে আমি এখানে নামটা যেটা লিখবো সেটা হচ্ছে আমার স্ট্যাচিওজ। এই নামটা এলো আমার স্ট্যাচিওজ। কমপ্লিট হয়ে গেল আমার এটা। এবার চলে আসছি আমি পলিস্যাকারাইডে। পলিস্যাকারাইডের ক্ষেত্রে বিশেষ কিছু নেই, আমি শুধুমাত্র এর উদাহরণগুলো লিখে রাখবো। প্রথম উদাহরণ হচ্ছে স্টার্চ। 1 নম্বর উদাহরণ হিসেবে আমি এখানে লিখবো স্টার্চ, অর্থাৎ এটাকে আদ্র বিশ্লেষণ করলে 10-এর বেশি মনোস্যাকারাইড পাওয়া যাবে। 2 নম্বর হিসেবে আমি লিখবো সেলুলোজ, আর 3 নম্বর হিসাবে লিখবো আমি গ্লাইকোজেন। স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন, এই 3টে উদাহরণ আমরা এখানে ভালো করে খেয়াল রাখবো। এখন ব্যাপার হচ্ছে যে এই যে আমি মনোস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইডে লক্ষ্য করে দেখো, আমি যেগুলো নীল কালারের যেগুলোকে মার্ক করেছি এরাই হচ্ছে আমার বিজারক শর্করা। তার মানে আমি এই কালারটাকে এই কারণেই দিলাম এখানে এরকম নিজেদের বোঝার সুবিধার জন্য, যে আমরা এখান থেকে যখন আমরা এই এক্সাম্পলটা নিয়ে কাজ করব, এই এক্সাম্পলগুলো নিয়ে, তখন আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমার এখানে এই যে 4টে উদাহরণ, অর্থাৎ মনোস্যাকারাইডের এই যে 4টে উদাহরণ আমরা করেছি, তাহলে এইটা আর আমাদের ডাইস্যাকারাইডের ক্ষেত্রে ল্যাকটোজ এবং মল্টোজ, এই দুটো, এরা হচ্ছে আমার বিজারক শর্করার উদাহরণ। তাহলে আমি এখান থেকে একটা মার্কিং করে রাখতে পারি নিজের সুবিধার জন্য যে আমার এইটা, অর্থাৎ এরা 4টি যে উদাহরণ মনোস্যাকারাইডের ক্ষেত্রে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই যে ল্যাকটোজ এবং মল্টোজ, যেটাকে আমি এইভাবে মার্কিং করে নিতে পারি। তাহলে এই এতটা অবধি যদি আমি দেখি, এদেরকে যদি আমি একসাথে জুড়ে দিই, তাহলে আমার এখানে যেটা তৈরি হবে, এইখানে এটা যদি আমি নামকরণ করি, এটা, এদেরকে আমি বলতে পারি বিজারক শর্করা। বিজারক শর্করা, তার মানে আমার দাঁড়ালো এটাই যে এই যে শর্করাগুলোকে আমি লিখেছি, এরা ওই ফেলিং দ্রবণ, টলেন্স, বেনেডিক্ট এদেরকে বিজারিত করতে পারে। তো সমস্ত মনোস্যাকারাইড এবং কিছু ডাইস্যাকারাইড আমার হলো এর অন্তর্ভুক্ত, এবং এদেরকে বলতে পারি আমরা বিজারক শর্করা। ঠিক একই রকমভাবে যদি আমরা পলিস্যাকারাইডগুলোর কথা আমরা ভাবি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এবং আমাদের এই যে সুক্রোজ রয়েছে, সেই সুক্রোজ, এইগুলোকে আমরা বলতে পারি অবিজারক শর্করা। তাহলে অবিজারক শর্করার ক্ষেত্রে আমার যে লাইনটা হবে সেটা হবে আমার এরকম। যদি আমি এটাকে একই রকমভাবে অ্যান্সারটাকে লেখার চেষ্টা করি এখানে, তাহলে এখানে আমি একটা দাগ টানলাম। এইবার আমি এই যে সুক্রোজটা আমার রয়েছে, সেই সুক্রোজটাকে যদি আমি এখান থেকে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে দেখো আমাদের সুবিধা হবে এটা এই। ঠিক আছে, এইবার এই সুক্রোজ এবং এর সাথে আমাদের যে সমস্ত বাকি অংশটা যেটা আমার রয়েছে, সেই অংশটাকে নিয়ে যদি আমি এটা টানি, তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে যে এদেরকে আমি বলতে পারি অবিজারক শর্করা। অবিজারক শর্করা, অবিজারক শর্করা। আমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। পুরো ছকটা থেকে আমি পেয়ে গেলাম কারা বিজারক শর্করা আর কারা হচ্ছে অবিজারক শর্করা। এখন যদি আমরা ভাবি যে কোনগুলোকে আমরা অ্যাকচুয়াল স্বাদের ভিত্তিতে শর্করা বলবো বা সুগার বলবো, তাহলে তো আমার মনোস্যাকারাইড আর অলিগোস্যাকারাইড এখান থেকে শর্করা চলে এলো, আর পলিস্যাকারাইড হচ্ছে আমার কি অশর্করার মধ্যে পড়ছে, সেটা স্বাদের ভিত্তিতে। এখানে আমরা আরেকটা জিনিস মার্কিং করে রাখবো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে এই যে আমার বিজারক শর্করাগুলো রয়েছে, এই বিজারক শর্করাগুলোর কথা যখন আমরা বলবো, তখন এই বিজারক শর্করাগুলো মিউটা রোটেশন বলে একটা ধর্ম আছে। এই বিজারক শর্করাগুলো আমাদের সেই মিউটা রোটেশনটা প্রদর্শন করে। তাহলে এখানে আমরা জাস্ট লিখে রাখবো সেটা, যে বিজারক শর্করা, অর্থাৎ যে সমস্ত শর্করাগুলো অপরকে বিজারিত করছে তারা মিউটা রোটেশন, এটা আমাদের পরের ভিডিওতে ক্লিয়ার হবে মিউটা রোটেশন ব্যাপারটা কি। তো আমরা এখানে জাস্ট লিখে রাখলাম জিনিসটা, মিউটা রোটেশন। মিউটা রোটেশন এই যে ধর্মটা,
এই ধর্মটা এরা প্রদর্শন করে। কারা? যারা বিজারক শর্করা। আর যারা আমাদের অবিজারক শর্করা রয়েছে তারা এই মিউটার রোটেশন ধর্মটা প্রদর্শন করে না। এই যে আমাদের অবিজারক শর্করা যেগুলো, সেটা আমাদের হচ্ছে মিউটার রোটেশন ধর্ম আমাদের প্রদর্শন করবে না। বেশ, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম যে মিউটা রোটেশন, বাংলাতে লিখলাম মিউটা রোটেশন, এই ধর্ম প্রদর্শন করে না। কারা করে না? না, যে সমস্ত আমার অবিজারক শর্করাগুলো রয়েছে তারা এটা করে না। তাহলে আজকের ভিডিওটা এতটাই। আজকের ভিডিওটাতে আমরা সমস্ত শ্রেণীবিভাগগুলো করলাম। পরের ভিডিও থেকে আমরা মনোস্যাকারাইডগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। মনোস্যাকারাইডটা কমপ্লিট হওয়ার পর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই অলিগোস্যাকারাইডের মধ্যে যেটুকু আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। সেই ডাইস্যাকারাইডটা সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব। তাহলেই আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ হবে, মানে কার্বোহাইড্রেট পার্টটা শেষ হবে। কার্বোহাইড্রেট পার্টের পরে আমরা প্রোটিনে চলে যাব। প্রোটিনের পরে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে পরে আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।